হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউবিপি এবং কেপি এক্সামকে টার্গেট করে যে রাত 9টায় প্র্যাকটিস সেটের ক্লাস শুরু করেছি। তো আজকের ক্লাসটা হচ্ছে 6 নম্বর ক্লাস। 5টা ক্লাস অলরেডি হয়ে গেছে, যারা যারা দেখোনি প্লে লিস্ট করে রেখেছি, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। আজকে যে কোশ্চেন পেপারটা রেখেছি সেটা হচ্ছে কলকাতা পুলিশ মেন 2023-এ যে কোশ্চেন পেপারটা এসেছিলো, সেই কোশ্চেনের 25টা কোশ্চেন আমরা কিন্তু সলভ করব। এই কোশ্চেনগুলো সলভ করলে তোমরা পরীক্ষার ধাঁচ অর্থাৎ কোন ধরনের প্যাটার্নের কোশ্চেন আসে সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, কোনো ভগ্নাংশের হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 1/2। লবের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 1, তবে ভগ্নাংশটি কত? এই অঙ্কটা আমাদের অপশন টেস্ট করেই কিন্তু সুবিধা হবে, যে হর কোনটা, ও নিচেরটাকে হর বলে আর ওপরেরটাকে লব বলে। যে ভগ্নাংশের ওপরের অংশটা লব, নিচের অংশটা হর। তাহলে প্রথমে কি বলা আছে, হরের সাথে 3 যোগ করলে 1-এর 2 হয়। তাহলে প্রথম অপশানটা যদি 7 আছে, এই প্রথম অপশানটাতে 3/7 আছে, এটার সাথে যদি হরের সাথে 3 যোগ করি তাহলে কত হচ্ছে, 3/10 হচ্ছে। কিন্তু এখানে আমাদের আসার কথা ছিল কত, 1/2। তাহলে অপশান এ হবে না। অপশান বি দেখি, তাহলে এখানে 5 এর সাথে 3 যোগ করব, তাহলে 2/8, 2/8 সেটা কাটা দিলে কত হবে, 1/4। কিন্তু আমাদের আসতে হবে 1/2, এই 1/2, তাহলে এই অপশান বিও হবে না। অপশান সি দেখো, এটার সাথে যদি 3 যোগ করি তাহলে কত হবে, তাহলে এখানে কত হচ্ছে 5/10, 5/10 মানে কত, 1/2। তাহলে এটাই আমাদের অপশান সি, এটা সঠিক অ্যান্সার। এবার কি দেখো, আরেকটা বলা আছে কি, লবের সাথে 2 যোগ করলে, তাহলে লব কোনটা, আমাদের এই ওপরের অংশটা লব। তাহলে লবের সাথে 2 যোগ করলে মান হবে 1। তাহলে লব কত আছে, এখানে 5 আছে। তাহলে 5-এর সাথে যদি 2 যোগ করি, তাহলে 5-এর সাথে 2 যোগ করলে কত হবে, 7। আর তলায় কত আছে, 7, 7 কাটা যাবে, সুতরাং আমাদের 1 হবে, যেটা আমাদের অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের কিন্তু সঠিক অ্যান্সার। এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে। যদি কোনো সে ছাড় না দিত তবে কত শতাংশ লাভ হতো? 15% উঠে তলায় 100 হয়। 5 দিয়ে কাটা দিলে 3, 5 দিয়ে কাটা দিলে কত হবে, 20। এটা কি আছে বলা আছে, ডিসকাউন্ট অর্থাৎ ছাড় বলা আছে। তাহলে এখানে আমরা লিখলাম। আমরা আগের অঙ্কগুলোই দেখেছি যে ডিসকাউন্ট বলা থাকলে নিচের অংশটা কি হয়, নিচেরটা সবসময় আমাদের মার্কেট প্রাইস বলা হয়। তাহলে এখানে আমাদের মার্কেট প্রাইস কত টাকা, 20 টাকা হচ্ছে আমাদের মার্কেট প্রাইস। ওপরের অংশটাকে ছাড়, অর্থাৎ এই 3টাই হচ্ছে আমাদের ডিসকাউন্ট, যে 3 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে, সেলিং প্রাইস 20 টাকা লেখা আছে, 3 টাকা ছাড় দিয়েছে, মানে সে নিশ্চয়ই 17 টাকায় বিক্রি করেছে। এবার বিক্রি করে সে 19% লাভ করছে। 19% কথাটার অর্থ কি, তাহলে 19% উঠে তলায় 100 হয়, এটা তো আর কাটাকুটি যাবে না। তাহলে এখানে লাভ বা লস যাই বলা থাকুক, নিচেরটা কি হয়ে যায়, ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হয়ে গেল কত, 100 টাকা। 100 টাকার কিনে 19 টাকা, এবার এই 19 টাকাটা হচ্ছে প্রফিট। 100 টাকায় কিনে 19 টাকায় বিক্রি করছে, মানে বিক্রয় মূল্য কত হবে, 119 টাকা হবে। তাহলে এইটাও বিক্রয় মূল্য, এইটাও বিক্রয় মূল্য। এবার যেখান থেকে শেষ করব, এটা শেষ করেছি, তাহলে এই বিক্রয় মূল্যটার ভ্যালু হবে এই 17টা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে ওপরে 17, তলায় হচ্ছে কত, 119। তাহলে এখানে ক্রয় মূল্য 100। তাহলে এটাকে যদি 7 দিয়ে কাটা দিই, 7 দিয়ে কাটা দিলে হবে কত, 1/7, 7 17 119 হয়। তাহলে এখানে 100 ইউনিটের ভ্যালু কত হবে, ক্রয় মূল্য। তাহলে এই 100 ইউনিটের ভ্যালু কত হবে, এইটা ইকুয়াল টু হবে 100 গুণিত 1/7, মানে কত, 100/7। তাহলে এই 100/7 এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এবার বলা যে এখানে যদি কোনো ছাড় না দিত তবে তার কত শতাংশ লাভ হতো। তাহলে এখানে আমাদের মার্কেট প্রাইস কত পেয়েছি, এখানে আমাদের মার্কেট প্রাইস আর একটা এদিকে আমরা ক্রয় মূল্য লিখলাম। ক্রয় মূল্য পেয়েছি 100/7, আর মার্কেট প্রাইস কত পেয়েছিলাম, 20। এই নিচের 7টাকে উঠাবো, তাহলে এইদিকে আমরা 7 দিয়ে গুণ করলাম, এইদিকেও 7 দিয়ে গুণ করলাম, দুদিকেই গুণ করলাম। তাহলে এই 7 এই 7 কাটা গেল। তাহলে মার্কেট প্রাইস হচ্ছে 140 টাকা, আর কিনেছে হচ্ছে 100 টাকায়। এবার যে 100 টাকায় কিনেছে আর মার্কেট প্রাইস লিখে রেখেছে 140 টাকা। এবার প্রশ্ন করো, যদি সে ছাড় না দিত, অর্থাৎ 140 টাকা, 100 টাকায় কিনেছে, 140 টাকা লিখে রেখেছে, সে যদি ছাড় না দিত তবে তার লাভ কত টাকা হতো,
তাহলে 40 টাকা তার লাভ হতো। সে যদি ছাড় না দিত তবে তার লাভ কত হতো? 40 টাকা তার কিন্তু লাভ হতো। এবার আমাদের পার্সেন্টেজে লাভ বের করতে হবে। আর 100 থেকে লাভ হওয়া মানে সেটা কি? আমাদের পার্সেন্টেজে লাভ হওয়া, বা এটাকে এইভাবে বের করতে পারো যে কত শতাংশ লাভ হতো, যে পার্সেন্টেজ প্রফিট, যে 40 টাকা লাভ হতো, তলায় প্রফিট বলা থাকলে তলায় ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ইন্টু কি? ইন্টু 100 করে দাও। তাহলে এই 100 কাটা গেল, সমান হচ্ছে কি? 40% প্রফিট। 40% প্রফিট এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার অপশান বি। আর এইখান থেকে সরাসরি হয়ে যেত, পরীক্ষা হলে আমরা এইটা আর লিখতাম না, এখানে যে 100 থেকে লাভ হচ্ছে মানে এটা আমাদের 40% লাভ হচ্ছে, ঠিক আছে? এটাই হয়ে যেত আমাদের 40% লাভ। 8, 16, 24-এর চতুর্থ সমানুপাতি কত? তৃতীয় বললে তৃতীয়টাকে এক্স ধরবো, চতুর্থ বললে চতুর্থটাকে এক্স ধরবো। তাহলে এখানে সমানুপাতি আমাদের চেয়েছে, তাহলে 8 অনুপাত 16 সমানুপাত 24 অনুপাত, এবার চতুর্থ সমানুপাতিটাকে এক্স ধরে নিলাম। তাহলে এদিকে কত হচ্ছে? 8/16, এই সমানুপাত অর্থাৎ সমান 24, এই অনুপাত যেটা আছে সেটাকে ভাগ হিসেবে লিখছি। তাহলে 8 দুগুণে 16, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 24-এর সাথে 2 গুণ করলে হবে 24 দুগুণে 48। এরপর পরবর্তী প্রশ্ন, এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটার আমাদের বর্গমূল নির্ণয় করতে চেয়েছে। তাহলে সংখ্যাটাকে আমরা লিখছি যে 28, তারপর কত? 15, 36, 28, 15, 36, 36। তাহলে এই প্রথম থেকে দুটো আমাদের ঘর যদি আমরা এই বর্গমূল করি তবে অ্যান্সার পেয়ে যাব। পুরোটা আমাদের সলভ করার দরকার নেই। 5, 8 আছে, 5, 9 আছে, 5, 3 আর 5, 4। তাহলে দুটো আমরা সলভ করলেই আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে। তাহলে প্রথমে কত হবে? 5, 5 25। আর এদিকে আমরা কি জানি? এই শেষের দুটো করে আমাদের কিন্তু জোড়া করে পেয়ার করতে হয়। তাহলে 5, 5 কত? 25। ওপর থেকে 3 নামলো, আর এদিকে 1 আর 5 নামলো। 5-এর ডবল কত? 10। এবার 10-এর পাশে দেখো, এখানে যদি 8 রাখি, এই 8 দিয়ে গুণ করলে 800 হয়ে যাবে, কিন্তু এখানে আমাদের 300 রাখতে হবে। অপশান এ হবে না। অপশান বি দেখো, 9 আছে, এদিকে 900 হয়ে যাবে, অপশান বিও হবে না। এদিকে 3 যদি রাখি তাহলে এদিকে হবে কত? আর 4 দিয়ে রাখলে 400 হয়ে যাবে, ঠিক আছে? যে এখানে 10-এর পাশে যদি 4 রাখি, এবার এই 4 দিয়েই গুণ করতে হয়, তাহলে এদিকে দেখো 4, 404 হয়ে যাবে, এখানে আমাদের 315 আনতে হবে। তাহলে অপশান ডিও হবে না, অপশান সি বাকি থাকলো, অর্থাৎ অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো 10-এর পাশে 3 রাখলাম, তাহলে এদিকে হচ্ছে 9, 0, 3, 309। তাহলে এদিকে আমাদের কত রাখলাম? 3, তাহলে এদিকে হচ্ছে 309। এবার আমাদের আর পুরো সলভ করার দরকার নেই, ঠিক আছে? তাহলে এইটাই আমাদের অপশান সি, এইটাই সঠিক অ্যান্সার। 2359-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 2359-এর, আর পূর্ণবর্গের শেষে যদি 8, 2 এই সংখ্যাগুলো থাকে, সেই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। এবার এই দুটো অপশানের মধ্যে কোনটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা, তাও আবার 2359-এর কাছাকাছি। তাহলে প্রথমে 2359 থেকে 2304 আমরা প্রথমে আমরা মাইনাস করি। তাহলে এদিকে হচ্ছে 5, এদিকে 5, 55। আর এটার যদি দেখি যে 2359, এবার এখানে আমাদের বলা আছে নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত। এই দুটো কিন্তু আমরা জানি না পূর্ণবর্গ কি পূর্ণবর্গ নয়, কিন্তু এখানে এই দুটো কনফার্ম পূর্ণবর্গ হবে, কারণ এই দুটো পূর্ণবর্গ হয়নি, এটা মাথায় রাখতে হবে। এইভাবে আমাদের কিন্তু অঙ্ক বুঝে করতে হবে। এবার 2359 আর এদিকে কত আছে? 2401। এটার কাছাকাছি সংখ্যা দেখি, 9, 2, 11, 5 আর 6, 4, 10, 3 আর 4, 42। তাহলে এইটা আমাদের এর দূরত্ব হচ্ছে কত? 55, আর এর দূরত্ব হচ্ছে কত? 42। তাহলে কাছাকাছি সংখ্যা কত? 2401টা, 42টা হচ্ছে কাছাকাছি সংখ্যা, তাহলে 2401 এটা হয়ে যাবে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স 15.2 বছর। 14 বছর বয়সী এক সদস্য চলে গেলে তার পরিবর্তে অপর এক সদস্য ভর্তি হওয়ায় তাদের গড় বয়স 15.5 বছর হলো। নতুন সদস্যের বয়স কত? তাহলে প্রথমে এই গড় বয়স প্রথমে ছিল কত? 15.2। এবার 14 বছরই বয়সী এক সদস্য চলে গেছে, তার পরিবর্তে আরেকজন এসেছে, তাহলে আমাদের সদস্য কিন্তু চেঞ্জ হয়নি। 14 বছরের বয়সের একজন গেছে, আবার একজন এসছে, তাহলে 35 জন ছিল, 35 জনই আছে। তাহলে এই কিন্তু যাওয়া আসাতে কিন্তু গড়ের একটা পার্থক্য হয়ে গেছে। প্রথমে যখন
ছিল গড়টা 15.2 আর একজন যাওয়া সাথে গড়টা বেড়ে হয়েছে 15.5, তাহলে কত বেড়েছে? 0.3 বেড়েছে। এবার 35 জনের মধ্যেই বাড়বে, তাহলে 35 জনের মধ্যেই বাড়বে, তাহলে 35 এখানে আমরা গুণ করব, মানে মোট কত বেড়েছে, তাহলে অ্যাভারেজের সাথে যখন নাম্বারটা গুণ করব তখন আমাদের কী হবে? টোটাল বাড়বে, টোটাল সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা 35টাকে এখানে আমরা গুণ করি, তাহলে এদিকে হচ্ছে 3 5 15 5, 3 3 9 1 10, আর এদিকে হচ্ছে কত? 10.5। এইটা বেড়েছে। এবার কি বলা আছে? নতুন সদস্যের বয়স কত? একজন 14 বছরের বয়স ছিল আর এইটা বেড়েছে, তাহলে এখানে 14 বছর তো একজন ছিলই বয়স, সে চলে গেছে আর একজন এসেছে, এইটা বেড়েছে, তাহলে 14 বছর বয়স তো ছিলই, প্লাস এই বয়সটা বেড়েছে অর্থাৎ 10.5, এই বয়সটা বেড়েছে অর্থাৎ 24.5 হয়ে যাবে কি নতুন সদস্যের বয়স। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 40 মিনিটে। গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 48 মিনিট। ট্রেনটির প্রাথমিক গতিবেগ কত কিমি প্রতি ঘন্টা ছিল? তাহলে প্রথমে তার টাইম লাগছিল কত? 40 মিনিট। আর যখন একটা গতিবেগ কমে গেল তখন তার টাইম লাগছে কত? 48 মিনিট। 4 দিয়ে কাটো, 4 10 40, 4 দিয়ে কাটো 4 দিয়ে 4 12 48, 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 6। এই 5 আর 6 এটা আমরা কি পেলাম? টাইমের রেশিও পেলাম। এখান থেকে আমরা স্পিডের রেশিও বের করতে পারি, গতিবেগের রেশিও। তাহলে স্পিডের রেশিও সবসময় উল্টো হয়, 6:5, কারণ যার স্পিড বেশি তার টাইম কম লাগবে, আর যার স্পিড কম তার টাইম বেশি লাগবে। 6:5 এটা হলো স্পিডের রেশিও। এবার এখানে বলা আছে গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমে গেল, 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমে গেল। আর এখানে আমরা দেখছি 6 থেকে 5 কত ইউনিট কমেছে? এখানে আমরা দেখছি 1 ইউনিট কমেছে, কিন্তু ওখানে বলা আছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমেছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 10। তাহলে 1 ইউনিটের ভ্যালু 10 হলে আমাদের ট্রেনটির প্রাথমিক গতিবেগ কত? প্রাথমিক গতিবেগ হচ্ছে 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে? 6 × 10 অর্থাৎ 60 কিলোমিটার প্রতি ঘন্টা। 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5। ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে অ্যাসিড ও জলের অনুপাত 3:2 হবে? তাহলে এদিকে হচ্ছে অ্যাসিড আর এদিকে হচ্ছে ওয়াটার, অনুপাত কত বলা আছে? 7:5। টোটাল কত? টোটাল হচ্ছে 7 আর 5 হচ্ছে 12 ইউনিট, টোটাল হচ্ছে 12 ইউনিট এখানে অ্যাসিড আর জল আছে মানে মিশ্রণে। 7:5 অর্থাৎ 12 ইউনিট, কিন্তু এখানে বলা আছে না 48 লিটার মিশ্রণ, কিন্তু এখানে আমরা 7 আর 5 যোগ করে কত পেলাম? 12 ইউনিট মিশ্রণ। কিন্তু এখানে বলা আছে 48, তাহলে 12 ইউনিটের ভ্যালু কত? 48। 1 ইউনিটের ভ্যালু কত? 4। 1 ইউনিটের ভ্যালু যদি 4 হয় তাহলে এখানে 7 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে 4 গুণ করে দাও, 4 7 28, আর এখানে আমাদের 5 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 4 5 20। তাহলে এখানে 48 লিটার মিশ্রণে 28 লিটার হচ্ছে অ্যাসিড আর 20 লিটার হচ্ছে কত কি? ওয়াটার। এবার ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মেশাতে হবে? আমাদের অ্যাসিড মিশ্রিত করছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাসিড। তাহলে এখানে আমরা ধরলাম যে 28 প্লাস আমরা জানি না কত লিটার মিশ্রিত করতে হবে, তাহলে ধরে নিলাম x লিটার মিশ্রিত করতে হবে, কিন্তু আমাদের এই জলের পরিমাণটা যেটা ছিল সেটাই থাকবে। এটা করে যে অনুপাতটা হবে অ্যাসিড আর জলের, সেটা হবে কত? 3:2। এটাই হচ্ছে আমাদের সমাধান সমস্যা। এবার সমাধানটাকে করি, যে 28 প্লাস x, এই অনুপাতটা হচ্ছে তলায় লিখে দিলাম 20, এটাই কত? 3/2। ঠিক আছে, 2 দিয়ে এটা কাটা দাও, 2 10 20 অর্থাৎ 28 প্লাস এক্স, এটা ইকুয়াল টু কত? 3-এর সাথে 10 গুণ করলে কত হবে? 30। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু হবে 30 প্লাস 28টা এদিকে হবে -28, 30 থেকে 28 মাইনাস করলে কত হবে? 2। তাহলে এক্সটা আমাদের আর 2 লিটার কিন্তু অ্যাসিড মিশ্রিত করতে হবে। একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা ভর্তি হয় এবং সি নল দ্বারা কিন্তু খালি হয়। এ ও বি যথাক্রমে 72 ও 90 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করে। সবকটি নল খোলা থাকলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় ভর্তি হয়। এ ও বি নল একত্রে 12 মিনিট চালানোর পর বন্ধ করে সি নলটিকে চালানো হলো, তবে ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে? তাহলে এ নল দ্বারা 72 মিনিটে ভর্তি হয়, বি নল দ্বারা 90 মিনিটে ভর্তি হয়,
আর সবকটি নল যখন খোলা থাকে অর্থাৎ এ প্লাস বি এগুলো দিয়ে ভর্তি হয়, আর সি নল দ্বারা এখানেই বলা আছে যে খালি হয়, তাহলে এটাকে আমরা মাইনাস দিয়ে লিখলাম। সেটা কত 2 ঘন্টায়, যখন 3টি নল খোলা থাকে তখন 2 ঘন্টায় ভর্তি হয়। 2 ঘন্টা মানে কত, এগুলো মিনিটে আছে, তাহলে 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট। এবার 72, 90 আর 120 যে লসাগু সেটা কত হবে 360। 360 যদি হয় তাহলে এর এই 72কে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে 5 7 35, 350, 10 অর্থাৎ এটা হচ্ছে 5, 4 9 36 আর এদিকে 3 বরং 36। তাহলে এই এ আর বি মিলে কত ইউনিট কাজ করে দেখো, জল পূর্ণ করে, তাহলে এ প্লাস বি মিলে জল পূর্ণ করে 5 + 4 অর্থাৎ 9 ইউনিট। কিন্তু যখন 3টি নল চালু হয়ে যাচ্ছে তখন আবার 3 ইউনিট হয়ে যাচ্ছে, দেখো এখানে 3 ইউনিট হয়ে যাচ্ছে। তাহলে এ আর বি মিলে যদি 9 ইউনিট পূর্ণ করে তাহলে সি নিশ্চয়ই 6 ইউনিট করে বের করে দিচ্ছে, তবেই তো এখানে 3 ইউনিট হবে। তাহলে সি এর ক্যাপাসিটি পেয়ে গেলাম কত, সে 6 ইউনিট করে পূর্ণ করে, খালি করে, সি নল যেহেতু খালি করছে। এবার এখানে বলা আছে এ ও বি নল একত্রে 12 মিনিট চালিয়েছে, তাহলে এ ও বি নল কত ইউনিট করে পূর্ণ করতে পারে, 9 ইউনিট করে পূর্ণ করতে পারে। তারা 12 মিনিটে কত ইউনিট পূর্ণ করেছে, তাহলে ইন্টু 12, 9 বরং 108 ইউনিট কিন্তু তারা পূর্ণ করেছে। এবার এখানে এবার তোমরা অনেকে কী করবে, এই 360 থেকে 108টাকে মাইনাস করবে, তারপর 6 দিয়ে ভাগ করবে, এইভাবে হবে না। কোশ্চেনটা ভালো করে পড়ো যে 12 মিনিট চালানোর পর 12 মিনিটে এত অংশ পূর্ণ করেছে, আর 360 এটা হচ্ছে কি ট্যাঙ্কের কিন্তু ক্যাপাসিটি, মানে এই 360 লিটার জল আঁটবে, এইখানে কিন্তু এই জল প্রবেশ করেনি এটা। এখানে বলা আছে কত মিনিটে ট্যাঙ্কটি খালি হবে, তাহলে এই 108 ইউনিট জল কিন্তু এটা পূর্ণ হয়েছে, এই 108 ইউনিটটাকে খালি করলেই কিন্তু পুরো ট্যাঙ্কটা খালি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এই 108 ইউনিট ট্যাঙ্ক কিন্তু 108 ইউনিট জল কিন্তু প্রবেশ করেছে এ আর বি নল দিয়ে। এবার এটাকে খালি করলেই আমাদের পুরো ট্যাঙ্কটা খালি হয়ে যাবে, তাহলে সি নল খালি করে, আর সি নলের এফিসিয়েন্সি 6 ইউনিট, তাহলে 6 দিয়ে এটা ভাগ করো, তাহলে 6কে 6, 6ঠে 48, অর্থাৎ 18 মিনিট, ঠিক আছে, 18 মিনিট। এইটাই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে 18 মিনিটে কিন্তু ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। এটা আমিও ভুল করেছিলাম, যে প্রথমে 360 থেকে এই 108টাকে যোগ করলাম, যেহেতু পূর্ণ হচ্ছে, বিয়োগ করলাম, তারপর বিয়োগ করে এটাকে আমি ভাগ করলাম, এইভাবে হবে না। পরে আবার ভালো করে পড়লাম যে এইটা হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি, আর এত ইউনিট জল প্রবেশ করেছে এ আর বি নল দিয়ে, তাহলে এই এত যেটা প্রবেশ করেছে এটাকে যদি বের করে দিই তবেই ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। তাহলে 108কে এই জলটা পূর্ণ হয়েছে, এটাকে এবার 6 ইউনিট করে খালি করবে কত 18 মিনিটে, যেটা আমাদের অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ, তবে 3টি সংখ্যার গড় 44 হলে বড় সংখ্যাটি কত। 3টি সংখ্যা আছে, তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, আর একটা হচ্ছে কত তৃতীয় সংখ্যা। এবার বলা আছে কি 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ আর তৃতীয়টির 3 গুণ, এই দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ, তাহলে তৃতীয়টি যদি x ধরি তাহলে এটার 3 গুণ হবে 3x। এবার কি বলা আছে যে এই দ্বিতীয়টি প্রথমটির আবার দ্বিগুণ, প্রথমটির দ্বিগুণ, তাহলে এটাকে আর এক কাজ করি, তাহলে এটাকে 2 ধরে নিই, এটাকে 6 ধরে নিই, তাহলে এবার দ্বিগুণ করতে সুবিধা, দেখো যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তাহলে প্রথমটাকে আমরা 3x ধরলাম, প্রথমটিকে 3x ধরলাম, এর দ্বিগুণ হচ্ছে কত 6x, আর এই দ্বিতীয়টি আবার তৃতীয়টির 3 গুণ, তৃতীয়টি 2x, এটার 3 গুণ হচ্ছে 6x। তাহলে এবার আমরা এই 3টে সংখ্যা পেয়ে গেলাম 3x, 6x আর একটা হচ্ছে 2x। 3টি সংখ্যার গড় বলা আছে 44, তাহলে এখানে আমরা গড়ের ফর্মুলা কি জানি, অ্যাভারেজ ইকুয়াল টু হচ্ছে কি সাম বাই নাম্বার। তাহলে 3টে সংখ্যার যোগফল 3x, 6x আর 2x যোগ করলে কত হবে 11x, বাই নাম্বার কটা আছে সংখ্যা, 3টে সংখ্যা আছে, এটা হচ্ছে গড়, আর এই গড় বলা আছে কত 44। 11 দিয়ে কাটো, 4 11 44, তাহলে x ইকুয়াল টু কত 3 4 12, তাহলে x এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম 12। এবার এখানে আমাদের কি চেয়েছে, এখানে বলা আছে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যা আমাদের এখানে পেয়ে গেলাম 6x, তাহলে এখানে 6x এর ভ্যালু কত হবে 12, তাহলে 6 বরং 72, এটা হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 3:4,
তাদের আয় এবছর 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় মানে হচ্ছে এই বছর প্রথমে 2 ছিল, বৃদ্ধি পেয়ে হয়েছে 3। এবছর এই 4 ছিল, বৃদ্ধি পেয়ে হয়েছে 5। যদি এবছর তাদের মোট আয় 28,500 টাকা হয়, তবে এবছর এর আয় কত টাকা? তাহলে আগের বছর, তাহলে এটাকে আমরা এইভাবে লিখছি যে এ অনুপাত বি। এবার আগের বছর তাদের অনুপাত কত ছিল? 3:4। এই অঙ্কটা একটু ভালো করে বুঝবে। তাদের আয় আগের বছর, এটা আরেকটু বড় বড় করে লিখি তাহলে সুবিধা হবে, যে এ অনুপাত বি হলো। এবার আগের বছর এদের যে আয়ের অনুপাত সেটা হচ্ছে 3:4। এবার এই বছর তাদের আয় 2:3। এই 2 প্রথমে তার 2 ছিল, মানে আগে 2 ছিল, এখন হচ্ছে 3। এটা আগে হচ্ছে 2, তাহলে আগে এখানে আমরা আগে লিখলাম, আগের সামনে আগে লিখলাম, আগে অনুপাত পরে, এটাকে 3 লিখলাম, ঠিক আছে। পরে হচ্ছে সেটা হচ্ছে 3। আর এদিকে এর আগে প্রথমে ছিল 4 টাকা আয়, এবার বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 5। তাহলে আগে ছিল তার 4 টাকা এবং পরে সেটা কত হয়েছে? সেটা হয়েছে কত? 5 টাকা। এবার দেখো, তাহলে এখানে আমাদের আগে ছিল 3, কিন্তু এখানে আগে ছিল কত? 2। তাহলে এখানে 2 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত? 3, মানে 2 = 3। তাহলে এখানে 3 = কত হবে? মানে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 3। মানে এটাও আগে তার 2 ছিল, পরে হয়েছে 3। এটাও তার আগে, তাহলে এখানে এটা আগে, এটাও আগে, তাহলে এইটা = এইটা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 3। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু কত? 3/2। তাহলে এখানে 3 ইউনিটের ভ্যালু কত? তাহলে ইন্টু 3 3 3 9/2। তাহলে পরে তার, অর্থাৎ পরে মানে কি, এবছর তার যে আয়ের অনুপাত সেটা হচ্ছে 9/2 অনুপাত। এইবার এটা দেখো, বি এর আগে ছিল কত? আগে আয় ছিল 4, আর এখানে আমরা দেখছি আগে ছিল 4, এখন বৃদ্ধি হয়েছে 5। তাহলে এখানে আগে ছিল 4, তাহলে এই 4 ইউনিটের ভ্যালু 4, তাহলে 1 ইউনিটের ভ্যালু 1, 5 ইউনিটের ভ্যালু 5, মানে 4 ইউনিটের ভ্যালু 4, 1 ইউনিটের ভ্যালু 1, মানে 4 4 কাটা যাবে। তাহলে এখানে 5 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 5 ইউনিটের ভ্যালু 5 হবে। মানে এবছর তার যে আয়ের অনুপাত সেটা হচ্ছে 5। তাহলে এটা একটা পেয়ে গেলাম 9.9/2। এই /2টা উঠাতে গেলে এই অনুপাতের এই কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে এখানে 9:10। এবছর তাদের যে আয়ের অনুপাত সেটা পেলাম 9:10। টোটাল কত ইউনিট? 9 আর 10 হচ্ছে টোটাল হচ্ছে 19 ইউনিট, কিন্তু এখানে বলা আছে আয় হচ্ছে টোটাল হচ্ছে 28,500 টাকা। তাহলে 19 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 28,500 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এই 19 দিয়ে টাকাটা দাও, 19কে 19, 19, 9 9 18, 50 45, 1500। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 1500। তাহলে এখানে আমাদের বলা আছে বছর এর আয়, তাহলে বছর এর আয় হচ্ছে 9 ইউনিট। তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু 1500, তাহলে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 1500 × 9, 90 আর 45, 135, আর এদিকে দুটো শূন্য, 13,500 টাকা। 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা উপার্জন করে। 20 জন পুরুষ ও 40 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে? ও বলা থাকলে যোগ আর বা বলা থাকলে সমান। তাহলে 8 জন ম্যান, এটা = কত? 12 জন ওম্যান। এখানে ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সিটা বের করে নিই। 4 দিয়ে কাটা দিলে 2, 4 দিয়ে কাটা দিলে 3। তাহলে এখানে ম্যান বাই ওম্যান, এটা = কত? ওম্যানের সাথে 3 গুণ হয়ে আছে, তাহলে 3 ওপরে নিচে 2। তাহলে ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে কত? 3, আর ওম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 2। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও। তাহলে এখানে আমরা এই 12 জন মহিলা ধরছি, তাহলে এখানে 12 জন মহিলা এমন্ডিয়নের ফর্মুলা অ্যাপ্লাই করব, যে 12 জন ওম্যান কত দিনে? 30 দিনে কত টাকা? 1200 টাকা উপার্জন করছে। টাকাটা কিন্তু ওয়ার্কের মধ্যে পড়বে, সুতরাং আমরা নিচে লিখব। এটা = কত? 20 জন পুরুষ, 20 জন ম্যান প্লাস কত? 24 জন ওম্যান
কত দিনে, 5 দিনে কত টাকা উপার্জন করবে, অর্থাৎ এটাকে ধরে নিলাম x টাকা উপার্জন করবে। এবার ওমেনের জায়গায় ওমেনের এফিসিয়েন্সি বসিয়ে দাও, তাহলে এখানে 12 × 2 মানে ওমেনের এফিসিয়েন্সি 2, তাহলে 12 দুগুণে 24, গণিত হচ্ছে কত 30, তলায় কত, তলায় হচ্ছে 1200, এটা ইকুয়াল টু কত, এবার 20 ম্যানের এফিসিয়েন্সি কত 3 ইউনিট, তাহলে এখানে 20 × 3 হচ্ছে 60 প্লাস 24 ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে 24 দুগুণে 48, এটাকে যোগ করলে কত হবে 108, তাহলে 108 গণিত কত 5, তলায় হচ্ছে কত x। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে এদিকে একটা শূন্য কাটা গেল, 12 দিয়ে কাটা দিলে 1 0, 12 দিয়ে কাটা দিলে 2, 2 দিয়ে কাটা দিলে 5, 3 দিয়ে এটা কাটা দাও, 3 × 9, 3 × 6 = 18, তাহলে x এর সাথে এবার আমাদের কি করতে হবে 25 × 36 x, তাহলে এদিকে 36 এর সাথে 5 গুণ করলে কত হবে 5 6 30 এর 0, হাতে থাকলো 3 3 5 15, 15 3 18, আর এদিকে আবার আর একটা 5 আছে, তাহলে এটাকে আবার 5 দিয়ে গুণ করতে হবে, কোনাকুনি 5 8 90, আর এদিকে একটা 0, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 900 টাকা। একটি বইয়ের প্রাথমিক মূল্য 1250 টাকা, পরপর 3 বার বইটির মূল্য 10%, 20%, 40% হ্রাস পেলে বইটির অন্তিম মূল্য কত টাকা হবে? তাহলে প্রথমে বইটির মূল্য ছিল কত 1250 টাকা, তাহলে প্রথমে 10% হ্রাস পেয়েছে মানে 9/10 টাকায় বিক্রি করেছে, তারপর 20% হ্রাস পেয়েছে মানে 8/10 টাকায় বিক্রি করেছে, তারপর 40% হ্রাস পেয়েছে মানে 6/10 টাকায় বিক্রি করেছে। এটার প্রথমে 10% ছাড় মানে কি, প্রথমে 100 থেকে 10 মাইনাস করবো কি 90%, উঠে তলায় 100 মানে 90/100, সেই 0 কাটাকুটি করে 9/10 হলো। একই রকমভাবে এদিকে 8/10, এদিকে 6/10, 2 দিয়ে কাটা দিলে 4, 2 দিয়ে কাটা দিলে 5, 2 দিয়ে কাটা দিলে 3, 2 দিয়ে কাটা দিলে 5, তাহলে এদিকে একটা শূন্য কাটা গেল, 5 5 25, 25 5 125, তাহলে এদিকে হচ্ছে 4 5 20, 20 × 3 × 9, তাহলে 3 20 60 × 9, তাহলে 6 9 54, অর্থাৎ 540, কিন্তু এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। 252, 1008, 1260, 1764 এর গসাগু নির্ণয় করো। তাহলে এখানে 252, 1008, এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করি, তাহলে 252কে যদি এই 1008কে যদি ভাগ করি তাহলে কত হবে 4 দিয়ে, এটা কিন্তু মিলে যাচ্ছে, আর যেখানে মিলে যাবে সেটাই হয়ে যাবে আমাদের গসাগু। এটা যখন মিলে গেল তখন 252 হয়ে যাবে আমাদের গসাগু। দেখো যে কোনো দুটো সংখ্যা নিতে পারো, এই 1008-এর সাথে 1260, এটাকে তোমরা ভাগ প্রক্রিয়াই করতে পারো, যে কোনো দুটো সংখ্যা, যে 1008 আর এদিকে হচ্ছে 1260, তাহলে 1 দিয়ে এদিকে হবে কত 1008, এদিকে কত হচ্ছে 2, এদিকে 1 5, 252, আর এদিক থেকে 1008 নামবে, মানে এই 252 নামলো ভাগশেষ, এইটা যেটা মানে ভাজ্য থাকবে সেই ভাজ্য দিয়ে আবার ভাগ করব, তাহলে এটাকে দেখো 4 দিয়ে আবার মিলে যাবে, আর যেটা মিলে যাবে সেটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার গসাগু, অর্থাৎ এইখানে মিলে গেছে, অর্থাৎ 252 হয়ে যাবে আমাদের গসাগু, অপশান সি। এরপর পরবর্তী প্রশ্ন, এই সরলটা করতে হবে। প্রথমে আমরা ওপরের কাজটা করি, ভাগটাকে আমরা কি করব গুণ করব, ভাগটাকে গুণ করলে কি করতে হয়, ওপরেরটা নিচে হয়ে যাবে আর নিচেরটা ওপরে, তাহলে প্রথমে 1/2 আছে, তারপর ভাগটাকে যদি গুণ করি তাহলে কত হবে এই 3/4, সেটা হয়ে যাবে কত 4/3, গণিত এই 2/3 সেটা হয়ে যাবে কত 3/2, আর এদিকে এটা কত হবে 2 ভাগ চিহ্ন, ভাগটাকে আমরা তলায় লিখলাম, এবার ভাগ চিহ্ন হচ্ছে কত 5/8, প্রথমে আমাদের ভাগের কাজ করতে হয় না এর কাজ করতে হয়, প্রথমে আমাদের এর কাজটা করতে হয়, তাহলে এর মানে কি গুণ চিহ্ন, অর্থাৎ 4/5, এই 3 কাটা গেল, এই 2 দুগুণে 4, এই 2 2 কাটা গেল, তাহলে এটা সলভ করে আমরা কত পেলাম 1 পেলাম, তাহলে ওপরে 1, তলায় কত 2/4, এই 4টা উল্টে আবার ওপরে চলে যাবে, তারপরে এই 5 কাটা গেল, আর এই 4 দুগুণে কত হচ্ছে 8, মানে এদিকে কিছু নেই, মানে ওপরে 1 পড়ে আছে, তাহলে এখানে ভাগ চিহ্ন হচ্ছে কত 1/2, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, তাহলে 2 ভাগ চিহ্ন কত 2 ভাগ চিহ্ন 1/2,
ভাগটাকে কি করব আমরা, ভাগটাকে গুণ করব, তাহলে 2 গুণিত 1/2 সেটা হয়ে যাবে কত 2/1। তাহলে এখানে 4/1 বা 4 এটাই হয়ে যাবে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 13, এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ 50 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত হবে? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা কী হবে? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটাকে 2 কমন নিলে এদিকে পড়ে থাকবে ab প্লাস বিসি প্লাস হচ্ছে কত সিএ। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি কত আছে 13, তাহলে এদিকে হচ্ছে কত 13 স্কোয়ার মাইনাস 2 গণিত এইটার ভ্যালু বলা আছে কত 50, তাহলে এদিকে লিখলাম আমরা কত 50। তাহলে এদিকে এবার 13 স্কোয়ার কত হচ্ছে 169 মাইনাস 50 দুগুণে হচ্ছে কত 100, 169 থেকে 100 মাইনাস করলে হয়ে যাবে 69। কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করলো, সে সঠিক উত্তর থেকে 1206 কম পেল, সংখ্যাটি কত? সংখ্যাটি ধরলাম এক্স, এবার 53 দিয়ে গুণ করার বদলে সে গুণ করে দিয়েছে 35 দিয়ে, মানে সে কত কম দিয়ে গুণ করেছে। তাহলে এখানে আমরা দেখছি 53 থেকে 35 মাইনাস করলে কত হবে 40, 8 5 13, অর্থাৎ 18 সে কম দিয়ে গুণ করেছে। তাহলে এখানে আমাদের আবার যখন 18 কম গুণ করেছে তখন সে আবার সঠিক উত্তর থেকে আবার 1206 কম পেয়েছে, কম গুণ করলে সে তো কম পাবেই। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা সংখ্যাটা ধরলাম আমরা এক্স, এটার সাথে কি 18 কম গুণ করেছে, এই কম গুণ করাতে সে গুণফলটাও পেয়েছে কত 1206। তাহলে এক্সের ভ্যালু কত হবে, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, 1206কে 18 দিয়ে ভাগ করলে। 9 দিয়ে কাটা দিলে 9 দুগুণে 18, 9 দিয়ে কাটা দিলে 9 একে 9, 9 3 12, 3 9 27, 4 9 36, 6 দুগুণে 12, 7 দুগুণে 67। অপশান ডি এই প্রশ্নের কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, যে সংখ্যাটি এক্স ধরেছিলাম আর এক্সের ভ্যালু আমরা কত পেলাম 67। দুটি সংখ্যার যোগফল ও ভাগফল যথাক্রমে 240 ও 4 হলে সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুটির যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 240, আর ভাগফল এখানে বলা আছে ভাগফল অর্থাৎ এক্স বাই ওয়াই এটা ইকুয়াল টু কত 4। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 4-এর সাথে ওয়াই গুণ করলে হবে 4y, তাহলে এক্সের ভ্যালু পেলাম 4y। তাহলে এখানে এক্সের জায়গায় আমরা কি করব, এক্সের মান বসাবো, তাহলে এখানে আমরা বসাবো 4y প্লাস ওয়াই এটা ইকুয়াল টু কত 240, তাহলে 4y আর ওয়াই যোগ করলে কত হবে 5y, এটা ইকুয়াল টু কত 240। 5 দিয়ে কাটা দাও, 4 5 20, 5 8 40, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পেলাম 48 পেলাম। তাহলে এক্সের ভ্যালু কত পাবো, তাহলে এক্স ইকুয়াল টু 4 গণিত ওয়াইয়ের ভ্যালু কত 48, তাহলে ইন্টু 48। তাহলে 4 8 32, 2 হাতে থাকলো 3, 4 4 16, 3 19, 192। এবার সংখ্যা দুটির গুণফল, তাহলে এবার সংখ্যা দুটি কি পেলাম, একটা 48 পেলাম আর একটা পেলাম 192, তাহলে এই দুটোর গুণফল। এই 48টাকে একটু ভেঙে নিই, 6 ইন্টু 8, 6 8 48, তাহলে এবার গুণ করতে সুবিধা হবে। প্রথমে 8 দিয়ে গুণ করলে কত হবে 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, 8 9 72, 1 73, 3 হাতে থাকলো 7, 8 একে 8 আর 7 হচ্ছে 15, 1536। এটার সাথে আবার 6 গুণ করলে কত হবে 34 6 হাতে থাকলো 3, 3 6 18, 19 20 21 1 হাতে থাকলো 2, 5 6 30, 2 32 2 হাতে থাকলো 3, 6 কে 6 আর 3 9, 9 2 1 6। অপশান এ। একটি সারিতে সমান দূরত্বে 7টি গাছ আছে, পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব 4 মিটার, প্রথম ও শেষ গাছটির মধ্যে দূরত্ব কত মিটার? 7টা গাছ বললে 6টা গাছের সাথে আমাদের গুণ করতে হয়, 4 6 24 মিটার। কেন দেখো 7টা গাছ, যে 7টা গাছ, এখানে একটা গাছ, দুটো, তিনটে, 4টা, 5 6 7, 7টা গাছ আছে, প্রতিটার মধ্যে দূরত্ব 4 মিটার করে। তাহলে প্রথম আর দ্বিতীয় দুটো গাছের দূরত্ব প্রথমে হয়ে যাচ্ছে আমাদের কত 4 মিটার, তারপর এই দুটোর হচ্ছে 4 মিটার, এই দুটোর 4 মিটার, এই দুটোর 4 মিটার, এই দুটোর 4 মিটার, আর এটার হচ্ছে 4 মিটার। তাহলে দেখো কটা 4 হলো, এই 4 মিটার, 1 2 3 4 5 6,
6টা 4 মিটার করে হচ্ছে, তাহলে এই 4 মিটারকে যদি যোগ করা হয় এই 6 বার, অর্থাৎ 4 × 6 = 24 মিটার। এটাই হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। প্রথম আর শেষ যে গাছের দূরত্ব সেটা হবে 24 মিটার, কারণ এখানে দুটো গাছের বদলে আমরা কিন্তু একটা মিটার পাচ্ছি। তারপরে এখানে তখন এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, এটাই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, অপশান এ এটাই সঠিক অ্যান্সার। এই মানটা দেওয়া আছে, তাহলে আমাদের এক্সের ভ্যালু কত হবে? তাহলে এখানে 15টাকে ভাঙি, তাহলে 16 × 32 আর 1 যোগ করলে হবে 33/16। তাহলে এদিকে হচ্ছে কত 33/16 গণিত কত 3/x গণিত হচ্ছে কত 9কে 9 আর 7 যোগ করলে কত হবে 16, 16/9 এটা ইকুয়াল টু কত 11। তাহলে এটা যদি 11 দিয়ে কাটা দিই, সমানের সামনে কাটা যায়, এই 16 কাটা যায়, 3 × 9, তাহলে এইদিকে 3 দিয়ে কাটা দাও, 3 × 11 = 33, তাহলে এখানে হচ্ছে কত 11/x এটা ইকুয়াল টু 11। তাহলে এই 11 কাটা যাবে, সুতরাং আমাদের এক কিছু পড়ে নেই, মানে 1 পড়ে আছে, সুতরাং 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে, ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা ধরে নিলাম x টাকা, আর 50 পয়সা মানে হচ্ছে কত, এটা টাকা যেহেতু আছে 50 পয়সা মানে হচ্ছে 1/2 টাকা। এবার যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা অর্থাৎ 1/2 টাকা দিয়েছে। তাহলে x সংখ্যক ছাত্রছাত্রী ছিল, তাহলে এই x গণিত 1/2 টাকা দিয়েছে, মানে x/2 টাকা করে দিয়েছে, দেওয়ায় মোট 1800 টাকা চাঁদা উঠেছে। তাহলে যত সংখ্যক ছাত্রছাত্রী ছিল x সংখ্যক প্রথমে ধরেছি, আর টাকা তারা দিয়েছে কত x/2 টাকা, এই টাকাটা দিয়েছে, এটা ইকুয়াল টু দেওয়ায় তার কত হয়েছে 1800 টাকা। তাহলে x আর x গুণ করলে কত হবে x-এর স্কোয়ার, এই 18-র সাথে 2 গুণ করলে কত হবে 3600, তাহলে স্কোয়ার উঠে এদিকে রুট হয়, তাহলে এখানে 6-এর স্কোয়ার 3600, দুটো শূন্যর বদলে একটা শূন্য, তাহলে 60 এটা সঠিক অ্যান্সার। যে ছাত্রছাত্রীর যে সংখ্যা কত সেটা হবে 60। 1 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের দ্বিগুণ, 3 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের অর্ধেক, 4 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম বেশি, কিন্তু 1 নম্বর বইয়ের ওজন 1 নম্বর বইয়ের ওজনের থেকে আবার 60 গ্রাম কম। তবে কত নম্বর বই সব থেকে ভারী? তাহলে এখানে 4টা বই আছে, এখানে 1 নম্বর বই, তারপর এখানে এটা ধরলাম 2 নম্বর বই, তারপর হচ্ছে 3 নম্বর বই, আর একটা হচ্ছে 4 নম্বর বই। এবার বলা আছে প্রথম বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের দ্বিগুণ। 2 নম্বর বইয়ের ওজন যদি x হয় তাহলে প্রথম বইয়ের ওজন হবে 2x। এবার 3 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের অর্ধেক, তাহলে 2 নম্বর বইয়ের ওজন x হলে এর অর্ধেক হচ্ছে x/2। এবার এখানে বলা আছে 4 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম বেশি, তাহলে এখানে x + 60, 2 নম্বর বইয়ের ওজন হচ্ছে x, এর থেকে 60 গ্রাম বেশি 60, কিংবা আরেকটা বলা আছে কিন্তু আবার 1 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম কম। এই 2 নম্বর বইয়ের এই 4 নম্বর বইয়ের ওজনটাই 1 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম কম, তাহলে 1 নম্বর বইয়ের ওজন কত আছে 2x, এটার থেকে 60 গ্রাম কম অর্থাৎ -60, তাহলে এটাও 4 নম্বর বই, এটাও 4 নম্বর বই, তাহলে এইটা ইকুয়াল টু আমরা বলে দিতে পারি। তাহলে এখানে কি হয়ে যাবে দেখো, যে এই +60 আছে, এই -60টা সমানের এদিকে নিয়ে চলে আসবো, তাহলে +60 হয়ে যাবে অর্থাৎ 120, আর এদিকে 2x ছিল +xটা এদিকে আনলে -x হয়ে যাবে, তাহলে 2x থেকে x মাইনাস করলে x, তাহলে x এর ভ্যালু আমরা 120 পেয়ে গেলাম। এবার এখানে বলা আছে কত নম্বর বই সব থেকে ভারী, তাহলে এখানে প্রথম বইয়ের ওজনটা কত হবে 2 × x, x এর ভ্যালু কত 120, তাহলে 12 × 2 = 24 অর্থাৎ 240। এই 2 নম্বরের বইয়ের ওজনটা হচ্ছে 120, আর 3 নম্বর বইয়ের ওজনটা কত হবে 120/2 মানে 60, আর 4 নম্বর বইয়ের ওজন এটার সাথে গুণ করতে পারো কিংবা এটা একই কথা, তাহলে x + 60 মানে 180। তাহলে এখানে আমাদের কি বলা আছে কত নম্বর বই সব থেকে ভারী, তাহলে এখানে 240 গ্রাম এটাই সব থেকে ভারী, তাহলে এটা আমাদের কত 1 নম্বর বই। আশিস বাড়ি থেকে 6টা বাজতে 20 মিনিট আগে বেরিয়ে 25 মিনিট সাইকেল চালিয়ে মন্দিরার বাড়ি গেছে, সেখানে 10 মিনিট অপেক্ষা করার পর একত্রে 10 মিনিট
হেঁটে বিদ্যালয়ে পৌঁছেছে, তারা কখন বিদ্যালয়ে পৌঁছেছিল? তাহলে সে 6টা বাজতে 20 মিনিট আগে বেরিয়েছে। তাহলে 6টা বাজতে 20 মিনিট আগে মানে সে 5টা 40 মিনিটে সে বেরিয়েছে। এবার 25 মিনিট সে সাইকেল চালিয়ে মন্দিরের বাড়ি গেছে, তারপর 10 মিনিট অপেক্ষা করেছে, তারপর 20 মিনিট আবার হেঁটে বিদ্যালয়ে পৌঁছেছে। তাহলে এদিকে তার কত মিনিট লেগেছে এটা যোগ করো, তাহলে এদিকে 5 2 2 4 55 মিনিট। আর এদিকে সে 5টা 40-এ কী করেছিল? ঘর থেকে বেরিয়েছিল। তাহলে 5টা 40 মিনিট, অর্থাৎ 5টা 40 মিনিটে সে ঘর থেকে বেরিয়েছিল। তাহলে এই 5টা 40-এর সাথে 55 যোগ করব, তাহলে 5 95। তাহলে 5টা 95 মিনিট কোনো দিন হয়? 95টাকে একটু ভেঙে নাও, 60 মিনিট প্লাস হচ্ছে কত? 35 মিনিট। 60 মিনিট সমান কি? 1 ঘন্টা। তাহলে এখানে 5টা ছিল, সেই 1 ঘন্টা এখানে যোগ হয়ে যাবে, অর্থাৎ 6টা কত? 35 মিনিট। 6টা 35 মিনিটে কিন্তু বিদ্যালয়ে পৌঁছেছিল। এরপর পরবর্তী কোশ্চেন, এই সরলটা করতে হবে। প্রথমে আমাদের কি ব্র্যাকেটের কাজ করতে হয়, তাহলে এই ব্র্যাকেটের কাজটা করি। প্রথমে এই পূর্ণটা ভাঙি, 2 2 আর 1 হচ্ছে 3/2। তাহলে এদিকে কত? 3/2 মাইনাস কত? 1/3, আর এদিকে কত? মাইনাস 1/6। 2 3 6-এর লসাগু কত হবে? 6 হবে। তাহলে এখানে এই 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3। ওই 3কে ওপরে 3 দিয়ে গুণ করলে হবে 9, মাইনাস 3 দুগুণে 6, আর এদিকে 6কে 6। তাহলে এদিকে কত হচ্ছে? ওপরে 9 মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তাহলে -3 তলায় 6, 9 থেকে 3 বাদ দিলে 6, 6/6 মানে কত? 1। এটাকে সলভ করে পেলাম 1। এবার এই 1-এর সাথে এই 1/2 গুণ করলে এই 1/2 হবে। এবার 4-একে 4, 1 যোগ 5, 5/4 মাইনাস কত? 1/2। এটাকে সলভ করলে কত হবে? 4 ওপরে 5 মাইনাস 2, অর্থাৎ 3/4। আর এদিকে এটাকে রাখি 3 4 12, 1 13/4, 13/4 ভাগ চিহ্ন, এটা কত? 3/4। 13/4 ভাগটাকে যদি গুণ করি তাহলে এখানে 4/3 হবে, মানে 13/3 হলো। এবার এটাকে রাখি যে 8 দুগুণে 16, 17/2 মাইনাস কত? এদিকে 13/3। 6 হয়ে যাবে লসাগু, তাহলে 6 লসাগু হলে এদিকে কত হবে? 3 17 51 মাইনাস কত? 13 দুগুণে 26। তাহলে এদিকে 25 আর 26 যোগ করলে 51 হয়। তাহলে ওপরে 25 তলায় 6, অর্থাৎ 4 6 24, 4 পূর্ণ 1/6। 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 6টা 9। এবার দুটো করে পেয়ার করলাম, তাহলে এখানে 9 9 81, এদিকে হলো 8, এদিকে হলো 1, আর এদিক থেকে 99 নামলো। 9 ডবল 18, 18-র পাশে 9 রেখে যদি আবার গুণ করি তাহলে কত হবে? 9 9 81-র 1 হাতে থাকলো 8, 8 9 72, 8-এ 80, 9-কে 9 আর 8 হচ্ছে 17, 8 9 198। আবার উপর থেকে 99 নামলো। এবার 99 ডবল কত? 9 2 18, 198। এটার পাশে আবার 9 রেখে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1989-এর পাশে আবার 9 রেখে 9 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 9 9 81-র 1 হাতে থাকলো 8, 8 9 72, 80 শূন্য হাতে থাকলো 8, 81 8 89-এর 9 হাতে থাকলো 8, 9-কে 9 আর 17, এটা 17,901। এটাকে মাইনাস করলে কত হবে? এটাকে মাইনাস করলে হবে এদিকে 8 9 9 9 18, 17 একে 8 একে 9, 1998। এই যে ভাগশেষটা থাকছে, এই ভাগশেষটা এক্সট্রা আছে, এই এক্সট্রা মাইনাস করে দিলে আমাদের সেটা পূর্ণবর্গ পুরোপুরি হয়ে যাবে। তাহলে এখানে 6টা 9 2 4 6, এই 6টা 9 থেকে এক্সট্রা এই 4টা সংখ্যা মাইনাস করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে 100890980001। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। তো বর্তমানে পিতা পুত্রের বয়সের অনুপাত কত হবে? তাহলে বর্তমানে যে পিতা পুত্রের বয়সের অনুপাত সেটা হচ্ছে কত? 8:3। 10 বছর পরে বলা আছে কত? 2:1।
এবার এই দুটোর ডিফারেন্স আমাদের আলাদা আলাদা আছে, 2 আর 8 আর 3 আর 1-এর ডিফারেন্স আলাদা আলাদা আছে। তাহলে এই দুটোর ডিফারেন্স ওপরের দুটোর সাথে গুণ করব, আর ওপরের দুটোর ডিফারেন্স নিচের সাথে গুণ করব। তাহলে এই দুটোর ডিফারেন্স 1, 1-এর সাথে এই দুটো গুণ করলে তো 8 আর 3ই হবে, আর এই দুটোর ডিফারেন্স 5। তাহলে এই দুটোকে নিচে গুণ করলে কত হবে, 5 দুগুণে 10, এদিকে 5। এবার দেখো 8 থেকে কত ইউনিট পরে 10 হয়েছে, 2 ইউনিট। 3 থেকে কত ইউনিট পরে 5 হয়েছে, 2 ইউনিট। কিন্তু এখানে বলা আছে না 10 বছর পরে। তাহলে 2 ইউনিটের ভ্যালু 10, 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5। এখানে বলা আছে পিতা পুত্রের বর্তমান বয়স কত, তাহলে বর্তমান বয়স হচ্ছে 8 ইউনিট আর একটা 3 ইউনিট। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটার সাথে একবার 5 গুণ করো আর এটার সাথে একবার 5 গুণ করো। তাহলে 5 8 40 আর একটা হচ্ছে 3 5 15, 40 আর 15। পিতা পুত্রের যে বয়স হবে বর্তমান সেটা হবে 40 বছর আর 15 বছর। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। আজকের ক্লাস এতদূর পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।